প্লিজ ভাইয়া, যেতে দাও আমাকে। তুমি আমাকে এখানে তুলে কেন এনেছো? কাজী অফিসে মানুষ কেন তুলে আনে জানিস না বুঝি? যদি না জেনে থাকিস তাহলে বলে দিচ্ছি, বিয়ে করার জন্য এনেছি। কি যা তা বলছো তুমি ভাইয়া? বিয়ে করার জন্য এনেছো মানে? আমি তো তোমার বোন হই। তুই আমার আপন বোন নাতে, তুই আমার খালাতো বোন। আর খালাতো বোনের সাথে বিয়ে ইসলামিক দৃষ্টিতে জায়েজ আছে। তাই বেশি কথা না বলে কবুল বল। কিছুতেই পারবো না আমি তোমাকে বিয়ে করতে। আমি সব সময় তোমাকে ভাইয়ের নজরে দেখে এসেছি। এখন আমি তোমায় বিয়ে কিভাবে করব? এই কথা বলে তে চলে যেতে নিলে আমি তার হাত টেনে ধরলাম। তারপরে ওর হাত ধরে টেনে অফিসের ভেতরের রুমে নিয়ে গেলাম, যেখানে কোনো লোকজন নেই, ফাঁকা। তে রুমের চারপাশে চোখ বুলিয়ে বলল, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? এখানে তো কোনো লোকজন নেই। তোকে এখানে আদর করতে এনেছি সোনা। তোর তো বিয়ে করতে ইচ্ছে নেই, তাই বিয়ের আগে বাসরটা সেরে নেই। কি বলছো তুমি এসব চাতা? আমি কিন্তু খালাকে সব বলে দেব। বলে দিতে হবে না, বিয়ে করে বাড়ি গেলে এমনি সবাই দেখতে পাবে। আমি কিছুতেই তোমাকে বিয়ে করব না, তোমাকে আমার পছন্দ না। তো এই কথা বলার সাথে সাথে ওর হাত ধরে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলাম। তারপর ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। তে ছটফট করতে লাগলো, কিন্তু আমি ওর কোনো কথা না শুনে ওকে আরো নিজের সাথে চেপে ধরলাম। দীর্ঘ 10 মিনিট পর ঠোঁট ছাড়লাম। তারপর বললাম, দেখ, ভালোই ভালোই কিন্তু বিয়েতে রাজি হয়ে যা, না হলে বাকি কাজটাও সেরে ফেলবো। তুমি কিন্তু আমাকে জোর করছো ভাইয়া, আমি কিন্তু এর শোধ তুলবো। যা করার করিস, আগে বিয়েটা তো কর, আর না হলে কিন্তু। তে আর কথা বাড়ালো না, আমার কথায় রাজি হয়ে গেল। ও জানে আমার কথা না শুনলে এর ফল কি হতে পারে। সত্যি সত্যি বাসর করে ফেলবো। কাজী আমাদের বিয়েটা পড়িয়ে দিল। সাথে আমার 3-4 জন বন্ধু ছিল সাক্ষী হিসাবে। আমাদের বিয়েটা ভালোই ভালোই হয়ে গেল। আমি তেকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসলাম। কলিং বেল চাপতে মা এসে দরজা খুলে দিল। মা দরজা খুলতেই তে হুমড়ি খেয়ে মাকে জড়িয়ে ধরলো। তারপর কেঁদে কেঁদে বলল, খালামণি, আমার সব শেষ হয়ে গেল। তোমার ছেলে আমাকে জোর করে বিয়ে করেছে। মা এই কথা শুনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আমি তেকে জোর করে বিয়ে করেছি? মা তো এটা ভাবতেই পারছে না। মা আমার দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। আমিও অবুঝ শিশুর মতো মাথা নিচু করে রইলাম। মা এসে আমার কান ধরে বলল, বাদর ছেলে, বেশি পাকা হয়েছিস না? তোর সাহস কি করে হলো এইটুকু একটা পিচ্ছি মেয়েকে জোর করে বিয়ে করতে? তে মা এখনো কত ছোট। আমি মাথা নিচু করে বললাম, ছোট হলে কি হবে, 1 নম্বরের হাড় বজ্জাত মেয়ে। আমাকে এতদিন অনেক জ্বালিয়েছে, সেজন্য ওকে শিক্ষা দেওয়ার জন্য বিয়ে করে এনেছি। এই বেয়াদব ছেলে, জীবনে দেখেছিস কাউকে শিক্ষা দিতে বিয়ে করে? তোর শিক্ষা দেওয়ার হলে অন্যভাবে দিতি। কেন মা, আমি ছেলে হিসেবে খারাপ নাকি? তোমার কি মনে হয় তোমার বোন আমাকে মানবে না? তোমার বোন আমাকে মাথায় করে রাখবে। এমন বজ্জাত মেয়ের জন্য এত ভালো জামাই পেয়েছে, এটাই তো কপাল। আমি বজ্জাত? তুমি বজ্জাত, তোমার 14 গোষ্ঠী বজ্জাত। দেখেছো এই মেয়ের মুখের ভাষা? ওকে আচ্ছা করে শিক্ষা দিতে হবে, না হলে ও শুধরাবে না। তোমার কথা মতো আমি শুধরাতে যাব কেন? আমি যেমন আছি এমনিতেই খুব ভালো আছি। ভালো না ছাই, এত বক বক না করে রুমে চল। আমি তের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলাম উপরে। তে হাত মুচড়ামুচড়ি করছে ছোটার জন্য, কিন্তু আমি অনেক শক্ত করে ধরেছি যাতে তে ছুটে পালাতে না পারে। তে জোরে জোরে চিৎকার করে আম্মুকে ডাকতে লাগলো, খালামণি বাঁচাও প্লিজ, তোমার এই বজ্জাত ছেলের সাথে আমি থাকতে পারবো না, আমি তোমার কাছে থাকবো। আমি তেকে রুমে নিয়ে গিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দিলাম। তে আমার হাতে কামড় মেরে বাথরুমে ঢুকে পড়লো। আমি রেগে বললাম, তে বেরিয়ে আয় বলছি, ভালো হবে না কিন্তু। কিছুতেই বের হব না, তোমার মতো গন্ডারের সাথে রোমান্স করার আমার কোনো শখ নেই। কি বললি? আমি গন্ডার? আজ দেখিস এই গন্ডার কি কি করতে পারে। এই বলে আমি বেলকনিতে চলে গেলাম। কিছুক্ষণ পর দেখলাম তে বাথরুম থেকে মুখ বের করেছে, মনে হয় পালানোর প্ল্যানিং করছে। আমিও এমন ভাবে তাকালাম বাইরের দিকে যাতে ও বুঝতে না পারে আমি ওকে দেখছি। তে যেই দেখলো আমি রুমে নেই, অমনি ও দরজার দিকে দৌড় দিল। আমিও সুযোগ বুঝে ওকে ধরে ফেললাম। তে ছটফট করে বলল, ছাড়ো আমাকে, আমি থাকবো না এখানে। কেন থাকবি না? কি সমস্যা? কোনো সমস্যা নেই, তোমাকে আমার ভালো লাগে না। ভালো না লাগার কারণ? এ তো কারণ জানি না, ভালো লাগে না ব্যাস। তবে আয়, তোর ভালো লাগার ব্যবস্থা করে দেই। কি করবে তুমি?
আমি তের হাত ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। বেশ অনেকক্ষণ ধরে কিস করছি তেকে। তে কোনো রেসপন্স করছে না, আমাকে ধাক্কাচ্ছে সরার জন্য। আমি না সরে তেকে আরো একটু কাছে টেনে নিলাম। তারপরে তেকে নিয়ে বিছানায় চলে গেলাম। তারপরে বললাম, এখন কি চুপচাপ ঘুমাবে নাকি আদর করব? তে তাড়াহুড়ো করে বলল, না না, আমি ঘুমাবো। আমি শুয়ে তেকে জড়িয়ে ধরলাম, তের গলায় মুখ ডুবিয়ে দিলাম। তে একটু কেঁপে উঠলো, আমাকে ঠেলে সরাতে চাইলো। আমি ধমক দিয়ে বললাম, একদম চুপ থাক, না হলে কিন্তু এখনই বাসর করব। তে আর কোনো কথা বলল না, চুপ করে চোখ বন্ধ করে রইল। সন্ধ্যার দিকে দরজার খটখট শব্দে আমার ঘুম ভেঙে গেল। শুনতে পেলাম মা ডাকছে, জাঙ্কুক, সন্ধ্যা হয়ে গেল, খাবি না তোরা? দুপুরে এসে তো কিছুই খাসনি। আমি ঘুম থেকে উঠে পড়লাম, দেখলাম তে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। মুখটা কতটা মায়াবী লাগছে। কে বলবে মেয়েটা একটা বাদর, সব সময় কিছু না কিছু করতেই থাকে। আমি উঠে বসে তেকে ডাক দিলাম, এই তে, ওঠ, খাবি না? সন্ধ্যা হয়ে গেছে। তে নড়াচড়া করে আবার আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো, যেন ঘুম ভাঙতেই চাইছে না। আমি আবার ওর ঠোঁটে চুমু দিয়ে বললাম, তে, সন্ধ্যা হয়ে গেছে। তে এবার ঘুমো ঘুমো কণ্ঠে বলল, না, আমি আরো ঘুমাবো আম্মু, দেখো না প্লিজ। এই মেয়ে বলে কি আমি ওর আম্মু নাকি? ঘুমের ঘোরে কি যা তা বলছে। আমি ওকে একটা ধাক্কা দিয়ে বললাম, এই উঠবি নাকি থাপ্পড় লাগাবো? আমার কথা শুনে তে ধরপড় করে উঠে বসলো। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তুমি আমার রুমে কি করছো এখন? ওর কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। এই মেয়ে বলে কি আমি নাকি ওর রুমে? ও যে নিজেই আমার রুমে বসে আছে সেটা কি বুঝতে পারছে না? বুঝবে কিভাবে? ঘুম আসলে তার দেশ দুনিয়া ঠিক থাকে না, সে আবার কিভাবে টের পাবে? আমি ওর মাথায় একটা চটকা লাগিয়ে বললাম, আরে গাধি, আমি তোর রুমে না, তুই আমার রুমে। তুই কি ভুলে গেছিস আজ আমাদের বিয়ে হয়েছে? তে আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, ওটাকে তুমি বিয়ে বলছো কেন? তুমি আমাকে জোর করে বিয়ে করেছো, আমি এই বিয়ে মানি না। তোকে মানতে হবে না, ফ্রেশ হয়ে আয়, খেতে যাব। তে আমার দিকে একটা মুখ ভেঙচি দিয়ে বিছানা থেকে নেমে গেল। তারপর বাথরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। ও আসতেই আমিও চলে গেলাম বাথরুমে। তারপর ফ্রেশ হয়ে এসে খেতে গেলাম নিচে। গিয়ে দেখলাম তে মায়ের কাছে বসে ন্যাকামি করে কাঁদছে আর বলছে, জানো খালা, তোমার ছেলে আমাকে ভয় দেখিয়ে বিয়ে করেছে। বলেছে আমি ওনাকে বিয়ে না করলে আমাকে মেরে ফেলবে। কি বললি? জাঙ্কুক এসব করেছে? আমার ছোট্ট মেয়েটাকে এত বড় ভয় দেখিয়েছে? হ্যাঁ খালামণি, তবে আর বলছে কি, আর একটু হলে তো আমি হার্ট অ্যাটাক করে মরেই যেতাম। আমি এই একটু পিচ্ছি একটা মেয়ে, আর আমাকে মৃত্যুর ভয় দেখায়। আমার এইটুকু হৃদয় এত বড় কথা সহ্য করতে পারে বলো? না না, কিছুতেই না। ইস, আমার সোনা মেয়ে, খুব ভয় পেয়েছিস তাই না? হ্যাঁ খালামণি, খুব ভয় পেয়েছি। দেখো আমার বুকের মধ্যে এখনো ধরফর করছে। হয়েছে তোমার নাটক, মা আমাকে খেতে দাও, এই বাদরের কথা না শুনে। দেখেছো খালামণি, তোমার সামনেই আমায় কি সব বলছে। এখন বুঝতে পারছো তো তুমি না থাকলে আমায় কি করবে? যেমন কুকুর তেমন মগুর, জানিসই তো। তাই বেশি বকবক না করে খেতে বস, মা আমাকে খেতে দাও। মা আর কথা না বাড়িয়ে আমায় খেতে দিল। তারপর তেকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো। এটা দেখে আমি বললাম, এটা কি মা, নিজের ছেলেকে খাইয়ে না দিয়ে এই বাদরটাকে খাইয়ে দিচ্ছ কেন? দিয়েছে, বেশ করেছে, তোমার এত জলে কেন? তোকে তো আমি। আরে বাবা, হয়েছে, এবার থাম তোরা। আর একটা কথা বললে আমি এখান থেকে চলে যাব, তখন যত পারিস ঝগড়া করিস। মায়ের কথা শুনে আমরা দুজন চুপ হয়ে গেলাম। তেও চুপচাপ ভদ্র মেয়ের মতো খেতে লাগলো। খাওয়া শেষ করে তে আম্মুকে বলল, খালামণি, আমি তোমার সাথে ঘুমাবো। এটা হয় না মা, বিয়ে হলে স্বামীর সাথে ঘুমাতে হয়, না হলে অমঙ্গল। কিন্তু খালামণি। কোনো কিন্তু নয় সোনা, জাঙ্কুকের সাথে ওর রুমে গিয়ে শুয়ে পড়ো। সারাদিন তো আমি থাকবোই তোমার সাথে, কিন্তু রাতে তুমি তোমার স্বামীর সাথেই ঘুমাবে। তে আর কোনো কথা না বলে ধুমধাম পা ফেলে উপরে চলে গেল। আমিও হাত দিয়ে চলে আসলাম নিজের রুমে। এসে দেখি তে ফোনে কথা বলছে কারোর সাথে। আরে বান্ধবী, আর বলিস না, এই গাধা আমাকে জোর করে তুলে এনে বিয়ে করেছে। এখন আমি এই জায়গায় কিভাবে সংসার করব বলতো? গাধা কিভাবে কোনো মানুষকে তুলে নিয়ে আসতে পারে, আমাকে সেটা বোঝা আগে। আরে বাল, গাধারূপী মানুষ, দেখতে মানুষের মতো হলেও মানুষ তো না, এর সাথে আবার সংসার করে কিভাবে? দূর সেরি, তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না। যদি সত্যি বিয়ে হয়ে থাকে তাহলে মন দিয়ে সংসার কর।
এই কথাটা বলিস না বোন, আমি সব করতে পারবো, কিন্তু এর সঙ্গে সংসার করতে পারবো না। কেন, কি সমস্যা? সমস্যা তো শেষ নাই রে বোন, এ তো প্রচন্ড রাগী, আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। এমন জামাই আমার চাই না, আমার তো এমন জামাই পছন্দ যে আমার কথায় উঠবে আর বসবে। জীবনটাকে সিনেমা পাইছস যে কল্পনা করবি আর হয়ে যাবে, বাস্তব আলাদা, তাই বেশি পাকনামি না করে মন দিয়ে সংসার কর। দূর, ফোন রাখ, মনের কথা কাউকে বলেও শান্তি নাই। তে ফোন কেটে দিতেই আমি এগিয়ে আসলাম ওর দিকে, তারপর চোখ গরম করে বললাম, আমি গাধা তাই না? আমার মতো মানুষের সাথে সংসার করা যায় না। তে ভয়ে ভয়ে আমার দিকে তাকিয়ে মেকি একটা হাসি দিল। আমি রেগে বললাম, দাঁড়া, আমি গাধা না সিংহ তোকে এবার দেখাচ্ছি। এই বলে কোলে তুলে নিলাম তেকে। তে ছটফট করতে করতে বলল, আর কোনোদিন বলবো না, আমার ভুল হয়ে গেছে, নামিয়ে দাও। নামাবো সোনা, একদম জায়গা মতো। তেকে খাটের একদম মাঝখানে নিয়ে শুয়ে দিলাম। তে উঠে যেতে চাইলো, আমি ওকে উঠতে না দিয়ে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। কিস করতে থাকলাম অনেকক্ষণ ধরে, তারপর ওর জামার ভেতর হাত ঢুকিয়ে দিলাম। তে ছটফট করে কেঁপে উঠলো, আমাকে সরাতে চাইলো, কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার ভয় করছে ভাইয়া, প্লিজ সরে যাও। প্রথম প্রথম সবাই একটু ভয় পায়, পরে আর ভয় লাগবে না। প্লিজ ভাইয়া সরে যাও, আমি কিন্তু কেঁদে দেব। কাঁদো, আমি কি বারণ করেছি? কিন্তু তোকে বাঁচাতে কেউ আসবে না। সবাই জানে আজ আমাদের বাসর, আর বাসর রাতে নিশ্চয়ই কান্না করে লাভ হবে না। রাক্ষস শয়তান, ছাড় আমাকে। আমি কোনো কথা না বলে ঠোঁট ডুবিয়ে দিলাম। তে ছটপট করতে করতে এক সময় থেমে গেল। আমিও নিজের কাজ শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। তারপর তের হাত ধরে টান দিয়ে নিজের বুকে এনে শুয়ে দিলাম। তে ফুপিয়ে কাঁদছে, ওর কান্নায় আমার বুক একটু চেপে উঠলো। আমি ওর কপালে একটা চুমু খেয়ে বললাম, কাঁদে না সোনা, প্রথম প্রথম একটু ব্যথা লাগেই। তে বলল, তাই বলে এত ব্যথা দিবে? আমি ইচ্ছে করে ব্যথা দেই নাই সোনা, তুমি ইচ্ছে করে দিয়েছো আমাকে ব্যথা। আমি জানি তুমি আমাকে একটুও সহ্য করতে পারো না, তাই তো ইচ্ছে করেই কষ্ট দিলে। বোকা মেয়ে, বিয়ের প্রথম প্রথম এরকম কষ্ট সবারই হয়, সব ঠিক হয়ে যাবে বলছি তো। থাকো তুমি, আমি থাকবো না তোমার সাথে। কোথায় যাবি তাহলে? যেখানে ইচ্ছা সেখানে যাব, তোমার কাছে থাকবো না। আমি হেসে বললাম, বোকা মেয়ে, আমার বুকে এখন তোর শেষ ঠিকানা, তুই চাইলেও কোথাও যেতে পারবি না। তে আমার বুকে শুয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো এক সময়। আমি ওর কপালে চুমু খেয়ে বললাম, শুধু দুষ্টামি করতে জানিস, আর কোনো জ্ঞান নেই মাথায়। বোকা মেয়ে একটা, এত বছর ধরে তোকে যে ভালোবাসি তুই বুঝতেই পারলি না। এমন কোনো বোকামি পৃথিবীতে আছে? আমি তো শুনেছি মেয়েরা নাকি 1 মাইল দূর থেকেও বুঝতে পারে কে তাকে ভালোবেসে ফলো করে, আর আমি তো তোর সাথে প্রায় সময় থাকি, তাও তুই বুঝতে পারলি না, গাধা একটা। আমিও একটা সময় চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো আমার। তাকিয়ে দেখলাম 7টা বাজে, আমার উঠতে হবে, অফিস আবার 9টা থেকে। আমি তেকে একটু সরিয়ে দিয়ে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা খেয়ে নিলাম। তারপর অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ঘুম থেকে একদম উঠতেই পারছি না, শরীর ব্যথায় জর্জরিত আমি। রাক্ষসটা আমাকে একবারে সারা শরীর ব্যথা বানিয়ে দিয়েছে। কোনো মতে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আমাকে নামতে দেখে খালামণি এগিয়ে আসলো। কি রে তেমা, শরীর খারাপ নাকি? কই না তো খালামণি। তাহলে চোখ মুখ এমন লাগছে কেন? ও আসলে ঘুম মনে হয় অনেক বেশি হয়েছে তো, তাই চোখ ফুলে গেছে। ও তুই বস, আমি খাবার দিচ্ছি। আমি চেয়ারে আস্তে করে বসে পড়লাম। খালামণি খাবার বেড়ে আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি খেয়ে দিয়ে আস্তে আস্তে উপরে চলে আসলাম। সারাদিন খালামণির সাথে টুকটাক কথা বলে কাটলো আমার। সন্ধ্যায় বাড়ি ফিরলাম, সারা বাড়ি নীরব, কোনো শব্দ নেই। আমি একদম হেঁটে চলে গেলাম আমার রুমে। দেখলাম তে বেডে বসে বসে ফোন চালাচ্ছে। আমাকে দেখে একটা মুখ ভেঙচি দিল। আমিও মুচকি এসে ওর দিকে এগিয়ে গেলাম। তারপরে ব্যাগ থেকে পেনকিলার আর প্রয়োজনীয় ওষুধটা খাইয়ে দিলাম। তে ওষুধটা খেয়ে বলল, হয়েছে হয়েছে, আর দরদ দেখাতে হবে না, নিজে ব্যথা দিয়ে আবার মলম লাগাতে এসেছে। আরে সোনা, ব্যথাও আমি দিব, মলমও আমিও লাগাবো। এরপর বলো, শরীর ঠিক আছে তো? একদম ঠিক আছে, আমার আবার কি হবে?
ও তাই নাকি? তাই তো ছেড়ে দাও বলে চিল্লাচ্ছিলে। আমার কথা শুনে তে একটু লজ্জা পেয়ে গেল। আমি বুঝতে পারলাম ও লজ্জা পাচ্ছে, তাই ওকে আর লজ্জা না দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। রাতে খাবার সময় তেকে ডাকলাম নিচে যাওয়ার জন্য, কিন্তু ও বলল আমি একদম নিচে যেতে পারবো না, আমি হাঁটতেই পারছি না ঠিক মতো। আচ্ছা তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। এই বলে তেকে রেখে আমি নিচে গিয়ে খাবার নিয়ে আসলাম। তারপর তেকে খাইয়ে দিলাম, সাথে আমিও খেলাম। তে আমার হাতে খেতে চাচ্ছিল না, ওকে ভয় দেখিয়ে খাওয়াতে হয়েছে। খাবার শেষ হলেই ওকে বুকে নিয়ে শুয়ে পড়লাম। ওর কপালে একটা চুমু দিয়ে বললাম, কি কিছুই বুঝিস না তে? কি বুঝবো? এই যে তোকে নিয়ে আমার মনের মধ্যে কি ফিলিংস, আমার ওসব বোঝার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়। আমি তেকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর আমরা দুজনেই ঘুমিয়ে পড়লাম। এভাবেই চলতে থাকলো আমাদের দিন। এখন তে আর আমার সাথে এত ঝগড়া করে না। আস্তে আস্তে সবকিছুতেই মানিয়ে নিচ্ছে। আস্তে আস্তে বুঝতে শিখছে আমি ওকে কত ভালোবাসি। আজ অফিস থেকে ফেরার পথে ওর জন্য ফুচকা নিয়ে আসলাম। ফুচকা দেখেই বলল, আরে বাবা, ফুচকা নিয়ে এসেছো? আমার মনটা তো সেই বিকেল থেকেই ফুসকা ফুসকা করছিল। হ্যাঁ, আমিও তো আমার জানের মনের কথা বুঝতে পেরেই নিয়ে আসলাম। আরে ঢং করো না তো, মনে হয় যেন তুমি আমাকে কত বোঝো। তোর কি মনে হয় আমি তোকে বুঝি না? বোঝো বোঝো, বলো তো এখন আমার মন কি কি করছে? তোর মন এখন চাচ্ছে শাড়ি পরে ছাদ বিলাস করতে। আরে বাবা, তুমি কিভাবে বুঝলে? বোঝা যায়, শোনো, কাউকে মন থেকে ভালোবাসলে তার মনের কথা বুঝতে পারা যায়। ঠিক আছে, তাহলে আমরা ফুচকা খেয়ে নেই, তারপরে ছাদে যাব। আচ্ছা ঠিক আছে। তে খুশি মনে ফুচকা খেতে বসলো। তারপরে ফুচকা খেয়ে শাড়ি পরে রেডি হয়ে নিল। আমি তেকে কোলে তুলে ছাদে নিয়ে গেলাম। তারপরে ছাদের দোলনায় ওকে বসিয়ে দিলাম। এখন বলো কেমন লাগছে? তে চারপাশে তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ পুরো ছাদটাই সাজানো হয়েছে নানা রকম সুন্দর সুন্দর ফুল আর বেলুন। তে উচ্ছ্বসিত হয়ে বলল, আরে বাবা, ছাদ এত সুন্দর করে সাজানো কেন? তোর জন্য। আমার জন্য? কেন, আজকে কি? আজ তোর জন্মদিন। শুভ জন্মদিন জান। আমি তো ভুলে গেছিলাম আজ আমার জন্মদিন। তুমি কিভাবে মনে রাখলে? কাউকে ভালোবাসলে তার ছোট ছোট মুহূর্তগুলো মনে রাখতে হয় সোনা, তার মুখে একটু ছোট্ট হাসি দেখার জন্য। এবার বল কেমন লাগছে? অসাধারণ হয়েছে। আমি তো ভাবতেই পারছি না তুমি আমার জন্য এত সুন্দর করে সাজিয়েছো। তোর জন্য সাজাবো না তো কার জন্য সাজাবো? সবটাই তো তোর জন্য। তারপর তেকে সাথে করে কেকটা কাটা হলো। তেও আনন্দিত হয়ে কেকটা কাটলো। তারপর আমরা ছাদে বসে অনেকক্ষণ গল্প করলাম। তারপর তেকে কোলে তুলে ঘরে নিয়ে আসলাম। তেকে বেডে শুয়ে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে আসলাম। তারপর তের মাঝে ডুবে যেতে থাকলাম। চলতে চলতে কেটে গেল 6 মাস। এখন আমরা অনেক ভালো আছি। তে আর দুষ্টামি করে না, আমার অনেকটা কেয়ার করে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম, এসে দেখলাম তে বিছানায় শার্ট প্যান্ট রেখে দিয়েছে। আমি সেগুলো পরে নিচে গেলাম। তে আমাকে খাবার দিয়ে বলল, এই নাও, খেয়ে নাও, লেট করে ওঠো, আর না খেয়ে অফিসে দৌড় মারো। আমি হেসে ফেললাম। তের কানের কাছে ফিস ফিস করে বললাম, কাছে সুন্দরী বউ থাকলে তো রাত জাগতেই হয় সোনা, তাই রাত জাগলে সকালে ওঠা সম্ভব হয় না। তে আশপাশটা তাকিয়ে আমার দিকে চোখ গরম করে তাকালো। আমি হেসে খেতে শুরু করলাম। তারপর খেয়ে দিয়ে তের কপালে একটা চুমু দিয়ে অফিসে চলে গেলাম। আচ্ছা, ভাইয়া বাসা থেকে চলে গেলেই কেমন বোরিং ফিল হয়। আগে ওনাকে একদমই সহ্য করতে পারতাম না, আর এখন ওনাকে না দেখলে ভেতরটা ছটফট করে। এমন কেন লাগে আমার? আমি কি ওনাকে ভালোবেসে ফেলেছি? হয়তো ভালোবেসে ফেলেছি। উনি তো এখন আমার স্বামী, আর স্বামীকে ভালোবাসা তো জায়েজ। আমার মনে হয় সারাক্ষণ ওনাকে জড়িয়ে ধরে থাকি, ওনার সাথে নানা রকম গল্প করি। উনি বাসায় থাকলে মনে হয় সারাক্ষণ ওনার আশেপাশে ঘুরঘুর করি। এমন কেন লাগে জানি না, হয়তো এটাই ভালোবাসা। অফিস থেকে আসলাম রাত 8টায়। তের জন্য সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছি, কিন্তু শাড়িটা না দেখিয়ে লুকিয়ে রাখলাম। ফ্রেশ হয়ে তের সাথে খেয়ে নিলাম। তারপর রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। এরপর শাড়ির ব্যাগটা তের দিকে বাড়িয়ে দিয়ে বললাম, এটা পরে আয় তো। তে আমার দিকে তাকিয়ে বলল, কি আছে এটাতে? খুলে দেখ। তে প্যাকেটটা খুলে বলল, ও মা, এটা তো শাড়ি, অনেক সুন্দর শাড়িটা। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, অনেক পছন্দ হয়েছে। যা তাহলে পরে আয়। এখন এত রাতে শাড়ি পরবো?
হ্যাঁ, আমার দেখতে ইচ্ছে করছে। তে কোনো কথা না বলে প্যাকেটটা নিয়ে বাথরুমে চলে গেল। তারপর কিছুক্ষণ পরে শাড়িটা পরে বেরিয়ে আসলো। আমি তের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। তারপর ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে ওকে হালকা পাতলা সাজিয়ে দিলাম। তারপরে কানের কাছে মুখ নিয়ে বললাম, আমার বউকে তো আজ একদম পরীর মতো লাগছে। আমার কথা শুনে তে অনেকটা লজ্জা পেল। আমি হঠাৎ করে তেকে কোলে তুলে নিলাম। তে ভয় পেয়ে আমার গলা জড়িয়ে ধরে বলল, আরে কি করছো, পড়ে যাব তো। একদম পড়বি না, আমার গলা জড়িয়ে ধরে রাখ। তারপর হাঁটতে হাঁটতে বিছানার মাঝখানে নিয়ে শুয়ে দিলাম। তারপর নিজেও তের পাশে শুয়ে পড়লাম। ওকে আমার বুকে নিয়ে বললাম, তুই কি এখনো আমায় মেনে নিতে পারিসনি? তোমার এমন কেন মনে হলো? এখনো তো বলিস নাই তুই আমায় ভালোবাসিস। সব কথা কি মুখে বলতে হবে? সব কথা মুখে বলতে হয় না, কিন্তু মাঝে মাঝে অপর মানুষটাকে খুশি করার জন্য বলতে হয়। যেমন আমি তোকে বারবার বলি আমি তোকে ভালোবাসি, তুই তো একবার হলেও বলতে পারিস। হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি। আমি আর এক মুহূর্ত দেরি না করে তেরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম, যেন অনেক দিনের কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেলাম। আস্তে আস্তে তেকে ভালোবাসার জ্বরে ভাসিয়ে নিয়ে যেতে লাগলাম। আমাদের ভালোবাসার সংসার যেন আবার নতুন করে শুরু হলো।